শক্তি সংরক্ষণশীল নীতি, কাজের তো না, তাই না? শক্তি, খেয়াল করবা, শক্তি। শক্তি কি? শক্তি অনেক আছে, অনেক শক্তি দেখেছি, বাট আমরা দুইটা শক্তি নিয়ে কাজ করলাম, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, শক্তি সংরক্ষণশীল নীতিতে কি বলা আছে? শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, অ্যাবসলিউট ট্রু। এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, হয়, এবং যখন হয় তখন কি হয়? কাজ হয়। এটা শক্তির সংরক্ষণশীল নীতি। এটা কি? শক্তির সংরক্ষণশীল নীতি। আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা পড়ন্ত বস্তু বা একটা নিক্ষিপ্ত বস্তু, যে কোনো বস্তুর ক্ষেত্রে ধরলাম একটা নিক্ষিপ্ত বস্তুই দেখি, এটা ভূমি। এই ভূমিতে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, বস্তুটাকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করলাম, ভি বেগ দিয়ে এটাকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করলে এটা কি উপরে উঠবে? ধরলাম এই উচ্চতায় উপরে উঠলো, এত দূর অব্দি উঠলো, এই উচ্চতাটা ধরলাম এইচ, এই এইচ পরিমাণ উচ্চতায় উঠলো, বস্তুটা এখন এইখানে চলে আসলো। এখন বস্তুটা উপরে উঠবে, তারপর এখানে এসে কি থেমে যাবে, থেমে আবার কি নিচের দিকে পড়বে। এখন ঘটনা কি ঘটবে এই ঘটনায়? আচ্ছা, এইখান থেকে যখন এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, এই বস্তুটার একটা ভর আছে, বস্তুটার ভর কত? এম। এই এম ভরের বস্তুটা তুমি ভি বেগে নিক্ষেপ করছো, তার মানে তার ভিতরে একটা গতিশক্তি আছে। এখন এই গতিশক্তি নিয়ে সে উপরের দিকে উঠছে। এখন উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে নিচের দিকে, তাহলে তার বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে। আচ্ছা, কারণ এখানে মন্দন ঘটবে, তাহলে বেগ হ্রাস পাবে। তাহলে তুমি যে একটা গতিশক্তি দিয়ে তাকে নিক্ষেপ করলা, এখন কি বেগটা তো আস্তে আস্তে হ্রাস পাবে, তার মানে গতিশক্তি ওটাটা কি হ্রাস পাবে, কারণ ভরের তো পরিবর্তন হয়। এখন গতিশক্তি হ্রাস পাক, ঠিক আছে, বাট ও মনে করো এখন উঠতে উঠতে এই জায়গায় আসলো, তখন তার মনে করো বেগটা অর্ধেক হয়ে গেছে। তো এইখানে আসলো, তাহলে ভূমি থেকে তো একটা উপরে আসছে, তাই না? একটা উচ্চতায় আসছে, একটা উচ্চতা অতিক্রম তো ও করেছে। তাহলে একটা উচ্চতা যখন ও অতিক্রম করেছে, তখন কি তার অবস্থার পরিবর্তন হয়েছে, আর অবস্থার পরিবর্তন হলে কি তার ভিতরে একটা বিভব শক্তি তৈরি হয়েছে, তার ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি আছে। এই এনার্জিটা কোথা থেকে এসেছে? গতিশক্তি থেকে এসেছে। এইখান থেকে এইখান উঠতে তার বেগ কমে গেছে, বেগ কমে যাওয়ার কারণে গতিশক্তি কমেছে, বাট যতটুক গতিশক্তি কমেছে ওই অতটুক গতিশক্তি তার ভিতরে বিভব শক্তি হিসাবে জমা হয়েছে, কারণ সে এই একটা সার্টেন উচ্চতায় উঠেছে, তার ওই পজিশনের জন্য তার ভিতরে একটা বিভব শক্তি আছে। এইখানে যখন আসবে সর্বোচ্চ উচ্চতা, এইটা সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি কি বস্তুটা কি এসে থেমে যায়, তাহলে এখানে বস্তুটার বেগ ভি ইকুয়াল টু কত হয়ে যায়? 0। তাহলে এখানে গতিশক্তি সম্পূর্ণ 0 হয়ে যায়। ভি 0 মানে কি? ই কে, এটা কি 0 হয়ে যায়, ই কে 0 হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটায় আমি যখন ভি বেগ দিয়ে এটাকে নিক্ষেপ করেছিলাম, এটার ভিতরে তখন গতিশক্তি ছিল, তাহলে এইখানে যখন আমি তাকে ভি বেগে নিক্ষেপ করেছি, তার ভিতরে অবশ্যই একটা কি গতিশক্তি ছিল, গতিশক্তিটা কি ই কে কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এটা গতিশক্তি তার ভিতরে ছিল। কিন্তু সে তখন ভূমিতে ছিল, তার অবস্থার কোনো পরিবর্তনই হয় নাই, এই 0 ছিল, তার অতিক্রান্ত উচ্চতা 0 ছিল, তখন বিভব শক্তি ইপি এটা কি ছিল? 0। ঠিক আছে, আর এই উচ্চতায় দেখো এখানে গতিশক্তি 0 হয়ে গেছে, আর ও এইচ উচ্চতায় উঠেছে, তো এইচ উচ্চতায় তার বিভব শক্তি আছে, তার বিভব শক্তি ইপি হচ্ছে কি এমজিএইচ। তো শক্তি সংরক্ষণশীল নীতি যেটা, এটা বলে যে এইখানে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সমান। এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, ভূমি বলো, আর একদম উচ্চতায় বলো, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি অর্থাৎ শক্তির সমষ্টিটা সমান থাকবে। গতিশক্তি, বিভব শক্তি এগুলা পরিবর্তিত হবে, বাট তাদের মোট যোগফলটা সমান থাকবে। অর্থাৎ এইটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এটা ধরলাম সি পয়েন্ট, এদের প্রত্যেকটা পয়েন্টের টোটাল এনার্জিটা সমান থাকবে। এবং এই টোটাল এনার্জি কি? দুইটার যোগফল, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। এই টোটাল এনার্জিটা কি প্রত্যেকটা বিন্দুতে সমান থাকবে। এটাই হচ্ছে কি শক্তি সংরক্ষণশীল নীতি। কারণ আমরা জানি শক্তি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, তাই না? তো ওই যে গতিশক্তি থেকে বিভব শক্তিতে গেল, বিভব শক্তি থেকে গতিশক্তিতে আসছে, কারণ পড়ার ক্ষেত্রে আবার দেখো এখান থেকে যখন নিচে পড়বে, এটার ভিতরে কি আস্তে আস্তে তো বেগ প্রাপ্ত হবে। এবার অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করছে, মানে বেগটা আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বেগ বাড়বে, মানে কি গতিশক্তিটা বাড়বে। তো এই গতিশক্তি কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে?
এই যে তার এই জায়গাতে তো তার একটা কি বিভব শক্তি ছিল, তো এখন তো সে কি আস্তে আস্তে নিচে নামবে, এইচটা কমবে, উচ্চতাটা কমবে, উচ্চতাটা যখন কমবে বিভব শক্তি কমবে, বিভব শক্তি যতটুকু কমবে ততটুকু গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এটা আমরা শক্তি সংরক্ষণশীল নীতি ছিল। এখন আমরা যদি বাকি ম্যাথগুলো দেখি, এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো আমরা দেখবো, ঠিক আছে? এই ম্যাথগুলো দেখলে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা ম্যাথ আছে, আচ্ছা এসি, আচ্ছা এটা হচ্ছে ভূমি, এডি এটা পুরাটা কি 50 মিটার দেওয়া আছে তাই না, আর বলা আছে কি এসি অর্থাৎ এইখান থেকে যে এতটুক দেওয়া আছে কত 25 মিটার, এতটুক যদি 25 মিটার হয় তাহলে সিডি এটা কত 25 মিটার, যদিও দেখে মনে হয় না তাই না, দেখে মনে হয় না, বাট দেওয়া আছে, কিছুই করার নাই। এখন বলছে এ সি এবং ডি বিন্দুতে শক্তি রূপান্তর প্রক্রিয়াটি শক্তি নিত্যতা সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো। কোন কোন বিন্দুতে? এ সি ডি। তাহলে শক্তি রূপান্তর শক্তি সংরক্ষণ নীতি কি বলে? এই তিন বিন্দুতে মোট শক্তি এগুলা কি সমান হবে, এটা কি সমান হবে। তাহলে আমরা প্রথমে এ বিন্দুতে বের করব, এ বিন্দুতে আমরা এ বিন্দুতে মোট শক্তিটা বের করবো। আচ্ছা এ বিন্দুটা কোথায়? এ বিন্দুটা একদম উপরে, এইচ উচ্চতায়, 50 মিটার উচ্চতায়, এইখান থেকে বস্তুটা কি পড়ছিল। তাহলে এইখানে সে যখন ছিল তখন তো স্থির ছিল, এইখানে যখন ছিল সে তো স্থির ছিল, আস্তে আস্তে পড়তে পড়তে সে কি গতিশীল হয়েছে তাই না, তাহলে ওইখানে তো সে কি স্থির ছিল। তাহলে সে যদি স্থির থাকে তাহলে তার ভিতরে যেটা গতিশক্তি হাফ mv স্কয়ার, স্থির মানে ভি কত 0, তাহলে গতিশক্তিটা কত 0। আচ্ছা এবার দেখো সে এইচ উচ্চতায় ছিল, তাহলে তার ভিতরে একটা বিভব শক্তি আছে, আচ্ছা এখানে এডি আর এখানে ইপি এ, তাহলে এম জি এইচ, তাহলে এম কত 10 কেজি, জি 9.8, আর এইচ কত 50 মিটার, 50 মিটার উপরে আছে। তাহলে বিভব শক্তি কত আসছে? চার হাজার 900 জুল, 4900 জুল। তাহলে এখানে টোটাল এনার্জিটা এটা কত হবে 4900 জুল। এখন বাকি যে দুইটা বিন্দু আছে সি বিন্দু আর ডি বিন্দু, এই দুইটাতেও কি মোট এনার্জিটা 4900 জুল হতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমি এই বাকি বিন্দুগুলার বের করব। আচ্ছা ডি বিন্দুতে যদি দেখো, আমি আগে ডি বিন্দুতে চলে গেলাম, ডি বিন্দুতে কেন গেলাম, এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি এটা কত হবে বলো তো? বিভব শক্তি কি এম জি কি এইচ, আচ্ছা এই ডি বিন্দুতে এইচ এর মান কত বলো তো? কত 0, তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত 0 জুল। তাহলে বাকি যে এনার্জিটা অর্থাৎ টোটাল এনার্জি হতে গেলে কি 4900 হতে হবে, এই পুরাটাই গতিশক্তি হিসাবে আছে, আর গতিশক্তি হিসাবে যাচ্ছে সেটা তো আমাকে দেখাইতে হবে তাই না। তাহলে এই ডি বিন্দুতে আমি বেগ বের করব, বেগ বের করলেই কি আমি তো ভর জানা আছে, আমি গতিশক্তিটা বের করতে পারবো। তাহলে বেগটা বের করব কিভাবে? বেগ কিভাবে বের করব বলো, বেগ কিভাবে বের করব? আচ্ছা বেগ বের করব আমাদের এখানে দেখো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস কি 2gh, পড়ন্ত বস্তু সূত্র, এগুলো তোমরা গতির অধ্যায়ে পড়েছো তাই না। এটা পড়ন্ত বস্তুর জন্য, নিক্ষিপ্ত বস্তু হলে এখানে মাইনাস হইতো। তাহলে ইউ আদিবেগ, ও যখন এ উচ্চতায় ছিল তখন তার তো সে তো স্থির অবস্থায় ছিল তাই না, এখান থেকে পড়ছে, তাহলে এখানে আদিবেগটা কত 0, তাহলে এইচ হবে কি ভি স্কয়ার, সরি তাহলে ভি স্কয়ার কত হবে 2gh। আমি ভি স্কয়ারটা জাস্ট বের করবো, ঠিক আছে, আমি ভি করলে আমার রুট করা লাগবে, বাট আমি ভি স্কয়ার বের করবো কারণ আমি গতিশক্তিতে কি হাফ এম ভি স্কয়ার, তাহলে ডিরেক্টলি বসাই দিতে পারবো। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত 50, তাহলে আচ্ছা 50 দুগুণে 100, 100 ইন্টু 9.8 মানে 980 পেলাম, ঠিক আছে। এখানে আবার একক মিটার পার সেকেন্ড বসাতে যাও না, নাহলে ভুল হয়ে যাবে। তুমি যদি একক বসাইতেই যাও তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড ইনভার্স 2 বসাই, ঠিক আছে, যদি একক বসাতে চাও, নাহলে বসানো দরকার নাই। আর যদি একক বসাও তাহলে তখন ভি এটা রুট করে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে ই কে আচ্ছা এটা টি, ই কে ডি এটা কত হবে হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম এর মান কত 10, ভি স্কয়ার কত 980,
980, এটার সাথে কাটলে 5। এখন 5 ইন্টু 980, তাহলে এটা কত হবে? 4900, 4900 জুল। ঠিক আছে, এখন টোটাল এনার্জিটা কত ডি বিন্দুতে? 4900 জুল। ঠিক আছে, এখন আমরা ওই এই সি বিন্দুতে বের করবো। ঠিক আছে, তো আমাদের এখানে এই পেজে করি। আচ্ছা, সি বিন্দুতে যে বের করব, আচ্ছা সি বিন্দুতে বের করব। সি বিন্দুটা কত? ভূমি থেকে 50 মিটার উপরে। তার মানে এইখানে হচ্ছে সি বিন্দু, হ্যাঁ, এটা ভূমি, এটুকু কত? 50, এটুকু 50, তাই না? সরি সরি সরি, এটুকু 25 মিটার আর এটুকু হচ্ছে 25 মিটার। এটুকু হচ্ছে 25 মিটার। আচ্ছা, এই বিন্দুতে এখান থেকে পড়ছিল বস্তুটা, তাই না? এখান থেকে বস্তুটা পড়ছে, বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি, 10 কেজি, 10 কেজি। ঠিক আছে, এখন সি বিন্দুতে যখন আমি টোটাল এনার্জিটা বের করব, আমাকে সি বিন্দুতে গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। তাহলে সি বিন্দুতে বিভব শক্তিটা আমি যদি বের করি, তাহলে ইপিসি এম জি এইচ, আচ্ছা এম 10 কেজি, জি 9.8, আচ্ছা এখানে এইচটা কত? ভূমি থেকে কত উপরে? 25 মিটার উপরে না? তো 25 নিলাম, এখন 25 নিলাম, তাহলে কত হবে এটা? অর্ধেক হবে, 2450 জুল। আচ্ছা, এটা তো পাইলাম বিভব শক্তি। এখন গতি শক্তি কত হবে? আমি তবে কি বের করবো? ইকেসি হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ারটা কত? এই জায়গায়, তাহলে এইখান থেকে পড়ছে, এইখান অব্দি আসছে। এখন তাহলে এইখানে ইউ ছিল 0, এখানে ভি এর মানটা কত? আমরা জানি ভি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ভি স্কোয়ার, আচ্ছা ইউ স্কোয়ার তো কত? 0, 2gh 2, 9.8। এবার এইচ এর মানটা কত নিব বলো তো? নিচ থেকে না উপর থেকে? ঠিক আছে, যদিও সমান, বাট এটা এইচটা নিবা তুমি উপর থেকে, কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে। ঠিক আছে, যদি অন্য জায়গায় হইতো তখন কি এটা না হয় নিচ থেকে 25, উপর থেকে 25, ঠিক আছে, বাট যদি এটা মনে করো 30 মিটার উচ্চতায় হইতো, তখন কি উপর থেকে পড়ছে, তাহলে 20 মিটার নিতে হইতো। ঠিক আছে, তাহলে এখানে ভি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 50 ইন্টু 9.8 কত হয়? 50 ইন্টু 9.8 মানে 5 নং 490, 490। তাহলে হাফ এম ভি স্কোয়ার, এম এর ভ্যালু 10, ভি স্কোয়ারের ভ্যালু 490, তাহলে 2 2 কাটলে 5, এটা হয় কত? 2450, 2450। তাহলে টোটাল এনার্জি, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কত? 2450 প্লাস 2450, এই দুইটা যোগফল কত? 4900 জুল। তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুতে কি মোট শক্তি সংরক্ষিত হয়েছে, সমান হয়েছে। এখানেও 4900, এখানেও 4900, এখানেও 4900, তাহলে তিনটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণটা কি? সমান। তাহলে এখানে আমরা কি বলতেই পারবো? যে এখানে শক্তি সংরক্ষণশীল নীতিটা মেনে চলেছে। পরে একটা কোয়েশ্চেন আছে, দেখো 4 কেজি ভরের একটা বস্তু এম দেওয়া আছে, 40 মিটার পার সেকেন্ডে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ভি দেওয়া আছে, নিক্ষেপ করা হলো। উক্ত বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? উক্ত বস্তুটির কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? এটা ভূমি, ভূমি থেকে একটা বস্তুকে, বস্তুর ভর দেওয়া আছে এম সমান কত? 4 কেজি। এখন এটাকে নিক্ষেপ করা হয়েছে ভি বেগে, এটাকে ভি বেগে নিক্ষেপ করা হয়েছে। এই বেগটা কত? ভি কেন দিচ্ছি, এখানে তো মান দেওয়াই আছে, 40 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। এই বেগে নিক্ষেপ করা হয়েছে, হ্যাঁ। এখন বলছে যে উক্ত বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? কত উচ্চতা আমি তো জানি না, ওটা আমি বের করবো। ধরলাম এই উচ্চতায়, তাহলে এই উচ্চতায় ধরলাম, ঠিক আছে, এই উচ্চতাটা ধরলাম এইচ, এটা ধরলাম এইচ উচ্চতায় হবে। আচ্ছা, তাহলে
উক্ত বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তি গতিশক্তির যদি দ্বিগুণ হয় তাহলে 2 ইন্টু কি ইকে, তাই না? গতিশক্তির দ্বিগুণ হচ্ছে বিভব শক্তি। এখন বিভব শক্তি সমান কি জানি আমরা? mgh, mgh। আর গতিশক্তি এটা কি জানি আমরা? 2 ইন্টু হাফ mv স্কোয়ার। আচ্ছা, এখন আমাকে এইচ বের করতে হবে, তাই না? তো এইচ যে বের করবা, তাহলে এখানে ভি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ারের ভ্যালু তো দেওয়াই আছে, ম্যাথ তো সহজ হয়ে গেছে আমাদের, একদম সহজ। এখানে কাইটা দাও, কাইটা দাও, তাহলে এইদিকে রাখো কি এইচ, এখানে হাফ আর 2 কাটা, হ্যাঁ, তাহলে উপরে কি থাকে? ভি স্কোয়ার, আর এই জিটা যাবে নিচে, তাহলে কি হবে? ভি এর স্কোয়ার করলে কি 40 স্কোয়ার, আর জি 9.8, তাহলে এটা কত হবে? এটা কত হবে? হুম, 40 স্কোয়ার 163 মিটার, 163.25 মিটার। তাহলে এই উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। এই উচ্চতায়, এখানে দেখো এই জায়গায় তার হচ্ছে গতিশক্তিটাই সম্পূর্ণটাই হচ্ছে গতিশক্তি। তো এই জায়গায় তারপর উপরে যখন উঠবে গতিশক্তিটা আস্তে আস্তে কমবে আর বিভব শক্তিটা বাড়বে, যাইতে যাইতে এমন একটা কন্ডিশন আসবে যেখানে কি বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আর কিছু নাই আপাতত। আমাদের এটা ছিল প্রথম ক্লাস আমাদের এই চ্যাপ্টারে। আর আরেকটা ক্লাসে আমরা বাকি যে পার্টগুলো আছে, বাকি যে অংশগুলো আছে সেগুলো শেষ করব। আমরা বিস্তারিতভাবে বেসিক দেখব, ম্যাথ প্র্যাকটিস করব। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।